এই জ্বালানি সংকট নিয়ে বিএনপি নাস্তানাবুদ হয়েছিল, জঙ্গির উত্থান নিয়ে বিএনপি ডেমোনাইজড হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাধ্য হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করতে সেনাবাহিনীর মাধ্যমে। সেটি হচ্ছে দেখেন, আমি সাধারণত এই শো শুরুর 1-1.5 ঘন্টা আগে বাসায় ফোন দিই, হ্যালো করি, কি খবর। তো আমার ওয়াইফ বলল যে কয়েক দফা বিদ্যুৎ যাচ্ছে, এরকম কখনো যায় নাই। তা আমি বললাম যে শোনো, গ্রামে এর থেকে বেশি যাচ্ছে, সেটা একটু কমায় এনে শহরে দিচ্ছে, এটা ব্যালেন্স করার জন্য। এটা লোডশেডিং ব্যবস্থাপনা, তারা বুঝ দিলাম আমি। তো এইরকম বুঝ কে কতবার কাকে দিবে, তাই না? আমি তো ভাই যেটা বললেন, আমি তো আসলে তাৎক্ষণিক সমাধান চাই। আপনার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপনার একটি স্ট্যাটাস আমার চোখে পড়েছে। আপনি সে কথাই যেটা বললেন যে জ্বালানি নিরাপত্তা, সম্ভাব্য জঙ্গি উত্থান এবং আইন শৃঙ্খলাজনিত সমস্যা, এই 3টা ইস্যু সরকারকে ভোগাবে। প্রিন্স ভাই তো ভোগান্তির কথা বললেনই, নিশ্চয়ই আপনি চিন্তা করে লিখেছেন। প্রিন্স ভাই যেটা বলেছেন এর সঙ্গে ডিসএগ্রি করার খুব বেশি সুযোগ নাই। আচ্ছা, উনি অনেক এক্সপিরিয়েন্স মানুষ এবং আমি যখন ফিল্ড রিপোর্টিং করতাম ওনাদের এই জ্বালানি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ওনারা যত কর্মসূচি পালন করেছেন তার অনেকগুলোতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। সো ওনাদের একটা জানাশোনা আছে ব্যাপারটাতে। যাই হোক, এখন আমি যেটা বলতে চাই, এই সরকারের 3টা বিগ চ্যালেঞ্জের কথা, এই কথাটা বিশেষ করে জ্বালানি সংক্রান্ত ব্যাপারটা, এটা আমি যখন ফেব্রুয়ারিতে যখন সরকার গঠন করলো, এটা আমি তখন এই টিভি প্রোগ্রামে বলেছি। আচ্ছা, যে ইটস কামিং, এটা বাংলাদেশের জন্য আসছে। এখন আপনি জ্বালানি সংকটটাকে যদি আপনি সামাল দিতে না পারেন, এবং এই 3টা বিষয় কিন্তু বিএনপির একটা হিস্ট্রি আছে। আপনি যদি 2001 থেকে 2006 সাল দেখেন, বিদ্যুৎ নিয়ে ঝামেলা হয়েছিল, এই জ্বালানি সংকট নিয়ে বিএনপি নাস্তানাবুদ হয়েছিল, ব্যাপক নাস্তানাবুদ, কিছু করতে পারেনি। এই জঙ্গির উত্থান নিয়ে বিএনপি ডেমোনাইজড হয়েছে বা তাদেরকে এটার মূল্য দিতে হয়েছে। একই সঙ্গে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাধ্য হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করতে সেনাবাহিনীর মাধ্যমে। ফলাফল কি হয়েছে কি হয়নি সেটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কিন্তু ওনার আন্তরিকতায় ঘাটতি ছিল না। উনি চেয়েছিলেন যে আমার আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যাই হোক, কেন এটা বলছি, দেখুন, জ্বালানি নিয়ে এই সরকারের যে প্ল্যান, এটা আমি বুঝতে পারছি না তারা আসলে কোনভাবে যাচ্ছে। কয়েকদিন আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন যে আসলে মূল সংকটটা হচ্ছে সরকারের টাকা নাই। স্বীকার করেছেন, মানে তার অসহায়তার কথা স্বীকার করেছেন, যে আমাদের টাকা নাই, সিম্পলি আমরা পারছি না। তো আপনার যদি টাকা না থাকে তাহলে তো এই সংকট যে খুব দ্রুত সমাধান হবে আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এখন মানুষ কতদিন সময় দেবে সেটাও একটা বড় ব্যাপার। আচ্ছা, সো এটা সরকারকে ভোগাবে। এটা যদি সরকার ফিক্স করতে না পারে, এটার বেশ চড়া একটা মূল্য তাদেরকে দিতে হবে, এবং সেটা কোন ফরম্যাটে তারা দিবে এটা আমি ঠিক এখন বলতে পারবো না। এসব কারণেই তো জামাত ইসলাম আজকে তারা বলেছে যে সরকার 6 মাসের শাসনামলে ব্যর্থ। এবং না, আমি সেই ব্যর্থতাকে ওভাবে দেখি। জামাতের অভিযোগ, এটা একটা চ্যালেঞ্জ, এটা অভিযোগ তাদের। এবং এটা যেন অবভিয়াসলি যে বিগত আওয়ামী লীগ সরকারের দায় আছে, তারা যেভাবে এটাকে আমদানি নির্ভর করেছে সেটা তো আছেই। কিন্তু এগেইন প্রিন্স ভাইয়ের কথায় ফিরে যেতে হয়, মানুষ দেখবে যে ভাই সরকারে তো আপনি এক বছর গেলে আপনি এটা বলতেই পারবেন না যে এটা বিগত সরকারের দায়, লোকে শুনবে না। সেকেন্ড আসেন যে সম্ভাব্য জঙ্গি উত্থান। দেখুন, জঙ্গিবাদ বাংলাদেশে, এই যে জঙ্গি কার্যক্রম সবসময় ছিল, কখনো কম হয় কখনো বেশি হয়। হোলি আর্টিজানের মতো ঘটনা তো বাংলাদেশেই ঘটেছে নাকি? 64টি জেলায় যে বোমা বিস্ফোরণ এটা তো বাংলাদেশেই ঘটেছে। আচ্ছা, এখন ইউএনের একটা যে এক্সপার্ট কমিটি, যে ইউএন সিকিউরিটি কাউন্সিল, যারা স্যাংশনসগুলো ডিল করে, অর্থাৎ তারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি, সংস্থা এবং দেশ, তাদের উপর ইউএন সিকিউরিটি কাউন্সিলের একটা স্যাংশন মনিটরিং টিম আছে। তারা দেখে যে জাতিসংঘ যাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞাগুলো ঠিকঠাক মতো পালন করা হচ্ছে কিনা, কিংবা নতুন আরও কাউকে নিষেধাজ্ঞা দিতে হবে কিনা, এগুলো তারা মনিটর করে। তো তাদেরকে হেল্প করার জন্য আরেকটা অ্যানালিটিক্যাল টিম আছে যেটা এক্সপার্টদের সমন্বয়ে গঠিত। তারা একটা রিপোর্ট দেয়, বাৎসরিক রিপোর্ট দিয়ে তাদেরকে বিভিন্ন বিষয়ে অ্যালার্ট করে। তো এইবার তারা যে রিপোর্টটা দিয়েছে সেখানে একটা জায়গায়, একটা লাইনে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করা আছে যে বাংলাদেশে AQIS বাংলাদেশকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছে এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্যই নেই। আচ্ছা, তাদের কাছে বলেছে না থাকতে পারে, এখন ওনারা কেন বলছেন সেটা ওনারা বলতে পারেন। আমার কাছে তথ্য না থাকলে যে আমি তথ্য জোগাড় করার চেষ্টা করব না, ব্যাপারটা তাও তো না। সেটাই, এটা তো আর ভুতুরে ব্যাপার না। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটাকে যদি আপনি ইফেক্টিভলি ডিল করতে না পারেন, বিএনপি সরকার যদি ডিল করতে না পারে, কারণ এই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে এমনিতে আমি বলছি যে বাংলাদেশকে
একটা প্রচারণা আওয়ামী লীগের তরফ থেকে বা অনেকের তরফ থেকে দেখানোর চেষ্টা করছে যে এখানে জঙ্গি উত্থান হয়েছে, তাই না? তো এখন আপনি যখন ইন্টারন্যাশনাল প্রেসারে পড়বেন তখন আপনি নিজেকে ডিফেন্ড করবেন কিভাবে, যখন 2-4টা ঘটনা ঘটে যাবে, যদি ঘটে যায়। আমি বলছি যদি ঘটে যায়, না ঘটলে তো ভালো, যদি সেটা ট্যাকেল করা যায়। সুতরাং আমি মনে করি যদি সরকার এটাকে একেবারে খুব গা ছাড়া ভাব দেয়, তাহলে এটার জন্য কিন্তু তাদেরকে একটা মূল্য দিতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে, কারণ পশ্চিমা বিশ্ব এই ব্যাপারটা নিয়ে কখনোই কম্প্রোমাইজ করবে না। ছাড় দিবে না, বোঝাই যায়। যদিও বলে রাখি তাদের মধ্যে অনেক দ্বিচারিতা আছে। সেই দ্বিচারিতা কেমন, যে সিরিয়ার বর্তমান লিডার আল সারা, তিনি একসময় আইএসের লিডার ছিলেন, আমেরিকান কারাগারেও ছিলেন। সেই আল সারা সিরিয়ার লিডার হলেন এবং আপনি খেয়াল করবেন যে কিছুদিন আগে ব্রিটেনের 10 ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে লাল গালিচে সম্বর্ধনা দিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্টও তাকে সম্বর্ধনা দিয়েছেন। উনি এখন ওয়েস্টার্ন দেখাই যায়, এটা দ্বিচারিতার একটা কিন্তু এক্সাম্পল। ব্যাপার হচ্ছে কি, আমাদের ক্ষেত্রে তো আমরা কতগুটা এটা ম্যানেজ করতে পারবো সেটা হচ্ছে ব্যাপার, নাকি আমরা ভিকটিম হব, তাই না? তো এই জন্য এটাকে কিন্তু এটা একটা রেড ফ্ল্যাগ। ইউএন এক্সপার্ট কমিটি যে রিপোর্টটা দিয়েছে এটা রেড ফ্ল্যাগ। আমরা বলছি না আপনি বলেছেন, হ্যাঁ, এবং এটার সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলাও জড়িত। আর যদি সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, আপনি কি মনে করেন যে আপনি প্রিন্স ভাই বা আপনি মনে করেন যে কখনো যে বাংলাদেশে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, বা এখানে যে- এখনো কিন্তু মব থামছে না, না, হ্যাঁ। কোথাও কোথাও কিন্তু হচ্ছে, আপনি বা এটা যে দেখছেন। আছে আপনারা কি ফিল করেন? এখনো কখনো? মব ফিল থামছে করা না। যায় না, আপনারা যদি- মানুষই বোঝে না। হ্যাঁ, আপনারা ঠিকই যদি বলছেন। আমার সঙ্গে দ্বিমত পোষণ করেন, একমত, করতে পারেন, কোনো দ্বিমত নাই। হ্যাঁ, ফিল করেন। 100% correct। এই যে আপনি বলছেন যে মবের কথা বলছেন বা খুন খারাপির কথা বলছেন, যে পরিমাণ মানে হচ্ছে, হ্যাঁ। একটা তো মনে হচ্ছে কি এটা সেন্স অফ ইম্পিউনিটি তৈরি হয়ে গেছে। অনেকে ভাবছেন যে যা কিছু করি না কেন কিছুই হবে না, এই যে আমি যা কিছু করি না কেন কিছুই হবে না, এই ধারণাটা কিন্তু একটা সমাজে মারাত্মক ব্যাপার। এবং এটা যখন ছড়িয়ে যাবে সমাজের বিভিন্ন, তখন সেটাকে কিন্তু আপনি আর ব্রিং ব্যাক করাতে পারবেন না, খুব কষ্ট হবে। সুতরাং আমি মনে করি যে জ্বালানি নিরাপত্তা এটা সরকারকে তো এনশিওর করতে হবে, কিভাবে করবে সেই স্ট্র্যাটেজি তারা বের করবে। বাট আমরা দেখতে চাই যে আমাদের বিদ্যুৎ আছে, আমাদের গ্যাস আছে, প্রধানমন্ত্রী তো স্ট্র্যাটেজি চেয়েছে বিরোধী দলের কাছে, সেটা ওনারা করবেন। ওনারা কি করবেন সেটা চাই, আমি এজ এ সিটিজেন বলছি যে আমি চাই। উনি নাকি 27 তারিখে দেবেন পার্লামেন্টে, হ্যাঁ, দিক আমরা হ্যাঁ, দেখব দেখ। তখন। হ্যাঁ, আমরা দেখতে চাই। এবং জঙ্গিবাদের ব্যাপারটা যদি বাংলাদেশে জঙ্গিবাদের ব্যাপারটা থাকুক কিংবা না থাকুক, কম থাকুক কিংবা বেশি থাকুক, সরকার যদি এটাকে ইফেক্টিভলি ডিল করতে না পারে, সিরিয়াসনেস ব্যাপক বদনাম আসবে এবং এটা ভবিষ্যতে তাদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়াবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি, যদি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে না পারেন, সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ গ্যাস যদি আপনি না পারেন, আপনি বলছেন যে আপনি বিনিয়োগ আনতে চান, বিদেশি বিনিয়োগ, এত কথা বলার দরকার নাই তো। যদি জ্বালানি নিরাপত্তা না থাকে, বিদ্যুৎ গ্যাস না থাকে এবং আইন শৃঙ্খলা না থাকে, বিদেশি বিনিয়োগ আসা তো দূরের কথা। এখানে কেউ একটা মোবাইল ফোনের দোকানও দিবে না। একটা সহজ অঙ্ক, দেশের ব্যবসায়ীরা তাই না? যখন সন্তুষ্ট হবে না, 100% ঠিক। দেশের ব্যবসায়ীরা যখন সন্তুষ্ট হবে না, হ্যাঁ, তখন বিদেশি ব্যবসায়ীরা আসবে না। কেন এখানে বিনিয়োগ করবে? আসবে না, সেটা আসবে না তো। এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে এত